আমার পিছনে এই যে হলুদ রঙের বৃহদাকার দালানটি দেখছো, এটি আসলে মুখার্জি জমিদার বাড়ির সিংহ দরজা বা প্রধান গেট। পিতলের রথ। বীরনগরে আসার পরে যদি আপনারা সিদ্ধান্ত নেন যে এখানে মানে বীরনগরে রাত্রি যাপন করবেন, তাহলে কিন্তু এই ভক্তি বিনোদ ঠাকুরের যে মন্দিরটি বা আশ্রমটি আছে এখানে আপনারা চাইলে থাকতে পারেন। বীরনগর মিউনিসিপ্যালিটি অফিস, যেটা 1869 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা বাঙালিরা বরাবরই ভ্রমণ পিপাসু। সপ্তাহ শেষে না হোক, মাসের শেষে অন্তত একবার আমাদের ঘুরতে বেরোতেই হবে। কিন্তু যদি আপনাদের বলি এই ভিডিওটা দেখার পরে এখন আপনারা সপ্তাহ বা মাসের শেষে না, প্রতিদিনই ভ্রমণ করতে পারবেন, কি অবাক হচ্ছেন? আরে অবাক হওয়ার কিছু নেই, আপনি খুঁজে দেখুন না, আপনার বাড়ির আশেপাশে এমন প্রচুর স্থান আছে যেখান থেকে আপনারা মাত্র কয়েক ঘন্টায় ভ্রমণ করে আবার পুনরায় বাড়িতে ফিরে আসতে পারবেন। আর তাও যদি না পারেন, চিন্তার কিছু নেই, আমি আছি তো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমুনা হিসেবে আমি আপনাদের আজকে ভ্রমণ করাতে চলেছি এমনই একটি স্থান যা হয়তো আপনার বাড়ি থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেল বেরিয়ে পড়ার পরে এখানে ভালোভাবে ঘুরে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে চলে যাওয়া যায়। বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমি কোথায় ভ্রমণ করতে চলেছি। অবশ্যই আজকে আমি ভ্রমণ করতে চলেছি বীরনগরে, যেখানে ধর্ম, সংস্কৃতি এবং ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। চারিদিকে নতুন পুরাতন বিভিন্ন মন্দির, স্কুল, কলেজ, হসপিটাল, পাঠাগার এবং একটি স্টেশন সমৃদ্ধ একটি ছোট্ট শহর বীরনগর। আজ থেকে প্রায় 150 বছর আগে এই স্থান একটি ছোট্ট শহর বা পৌরসভার স্বীকৃতি পেয়েছিল। 1869 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার সে সময় প্রথম পৌরপিতা ছিল নবীনচন্দ্র সেন। বিখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু, যার ছদ্মনাম পরশুরাম, এবং সনাতনীদের একজন বড় মাপের ধর্মগুরু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই বীরনগরের বুকেই জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও একসময় এখানে ছিল দুইটি জমিদার বাড়ি, একটি মিত্র মুস্তাফি বাড়ি এবং একটি মুখার্জি বাড়ি। তবে বাংলার প্রাচীনতম এই পৌরসভার আগে কিন্তু নাম ছিল উলাগ্রাম। ধীরে ধীরে এই উলাগ্রামই হয়ে ওঠে বীরনগর। চলে এলাম সেই স্থানে যেখান থেকে প্রধানত উলাগ্রাম নামটির উৎপত্তি হয়েছে। একেবারে শান্ত, ছায়া স্নিগ্ধ পরিবেশ দেখে বুঝতে পারছে এখানে একটা বটগাছ রয়েছে, ওখানে একটা বটগাছ রয়েছে, আর এই যে সামনে বেদি মতন করা রয়েছে, এটি হচ্ছে শ্রী শ্রী মা উলয়চণ্ডী মাতার বেদি। বেদির দুপাশে রয়েছে যে বটগাছগুলি, প্রতিটি বটগাছের যে ঝুড়িমূল আছে, ঝুড়িমূলে দেখতে পাচ্ছে এখানে মাটির ঘোড়া যে ভাড়া হিসাবে বেঁধে রাখা হয়েছে। জানা যায় আজ থেকে 800 বছর আগে গঙ্গা এখান দিয়েই বয়ে যেত। তখন এই বীরনগর বা উলাগ্রাম ছিল জঙ্গলে পরিপূর্ণ। তো সেই সময় এই গঙ্গা দিয়েই 4 সওদাগর তার সপ্তডিঙ্গা নিয়ে বাণিজ্য করতে আসছিল শ্রীলঙ্কার দিকে। তখন নাকি এইখানে কোনো এক ঘূর্ণিঝড়ের প্রবলে পড়ে তার ডিঙা মানে ডুবো ভাব, সেই মুহূর্তে উনি এইখানেই নোঙর করে তার জাহাজগুলিকে, এবং জাহাজগুলিকে নোঙর করার পরে এই বীরনগরের মাটিতে এসে পৌঁছায়, এবং আসার পরে তিনি এখানে মা চণ্ডীকে উলায় চণ্ডী রূপে এখানে পুজো দেন, এবং তারপর নাকি সেই ঝড় থামে, এবং তারপরেই এখান থেকে তিনি তার ডিঙিগুলোকে নিয়ে পুনরায় তার যে বাণিজ্য করতে পুনরায় বেরিয়ে পড়েন। আর এই খবর ধীরে ধীরে তারপরে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, এবং ছড়াতে একসময় গ্রামবাসীরা সবাই এখানে আসে, এবং যে শিলাখণ্ডটিকে উলাচণ্ডী রূপে 4 সওদাগর এখানে পুজো করেছিল, সেই শিলাখণ্ডটিকে এখানে প্রতিষ্ঠা করা হয়, এবং মাতা উলাচণ্ডী নামে এখানে তারা পুজো দিতে থাকে। তারপরেই নাকি এই জঙ্গলাকীর্ণ গ্রামের নাম হয়েছিল উলাগ্রাম। এবং পরবর্তীতে মহারাজা কৃষ্ণচন্দ্র এখানে এসেছিলেন, এই উলাচণ্ডী মাতার এখানে পূজাও দিয়ে গেছেন, এমনটা আমরা জানতে পেরেছি। যদি এখানে পুজো দিতে মনে ইচ্ছে থাকে তাহলে বছরের যে কোনো সময় এখানে আপনারা আসতে পারেন চাইলে। তবে যে বুদ্ধ পূর্ণিমা, অর্থাৎ কিছুদিন আগে যে বুদ্ধ পূর্ণিমা গেল, সেই বুদ্ধ পূর্ণিমার সময় কিন্তু এখানে বিরাট এক মেলা বসে এবং এখানে পুজো অর্চনা হয়। তো সেই সময় প্রধানত এই যে ধাগাগুলো, যে ঘোড়াগুলো বেঁধে গেছে, মাটি ঘোড়া, এগুলো বাঁধা হয়ে থাকে। তবে যে কোনো সময় আপনারা এখানে আসতে পারেন। এখানে যে ঠাকুরমশাই আছে, উনি প্রধানত যে 365 দিনই এখানে এসে নিত্য পূজা দিয়ে যান। তো আপনারা চাইলে এখানে আসলে পরে ওনাকে বললে পুজোর ব্যবস্থা উনিই করে দেবে। তো বন্ধুরা, উলাচণ্ডীতলা তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো এখানকার এক জমিদার বাড়ি, মুখার্জি জমিদার বাড়ির সাথে স্মৃতিযুক্ত কিছু নিদর্শন। যদিও মুখার্জি জমিদার বাড়ির আজ বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে, তেমন কিছু স্মৃতিচিহ্নও নেই। যেটুকু আছে সেটা তোমাদের দেখাবো। বন্ধুরা, আমার পিছনে এই যে হলুদ রঙের বৃহদাকার দালানটি দেখছো, এটি আসলে মুখার্জি জমিদার বাড়ির সিংহ দরজা বা প্রধান গেট।
কালের নিয়মে আজ মুখার্জি জমিদার বাড়ি ধ্বংস হয়ে গেলেও এই গেট বা সিংহ দরজা কিন্তু আজও ব্যবহারযোগ্য। এর মধ্যে এখনও মানুষ বসবাস করে। এই গেট দিয়েই প্রধানত সে সময় মুখার্জি জমিদার বাড়িতে প্রবেশ করা হতো, আজও এখান দিয়েই প্রবেশ করতে হয়। এবং এখানে প্রবেশ করার পরেই প্রধানত মুখার্জি জমিদার বাড়ির বিভিন্ন ধ্বংসাবশেষ আজও পরিলক্ষিত হয় এখানে। তবে মুখার্জি জমিদার বাড়ির বংশধররা আজ নিজেদের মধ্যে জায়গা জমি ভাগ করে নেওয়ায় সেই জমিদারিত্বের জৌলুস আজকে আর নেই। তবে আজও এখানে পরিলক্ষিত হয় ধ্বংসপ্রাপ্ত প্রাচীন দুর্গা মন্দির এবং সেই জমিদার বাড়ির ধ্বংসাবশেষের কিছু অংশ। বন্ধুরা, চলতে চলতে মুখার্জি জমিদার বাড়িতে নজরে পড়লো এই ছোট্ট সুন্দর মন্দিরটি। সম্ভবত এটি একটি শিব মন্দির। বন্ধুরা, বর্তমানে আমি চলে এসেছি সেই স্থানে যেখানে রয়েছে মুখার্জি বাড়ির অন্দরমহল, বা বলা যেতে পারে এই সমস্ত জায়গাতেই মুখার্জি বাড়ির বিভিন্ন বাড়িঘর ছিল। এই যে আমার সামনে আশেপাশে যে সমস্ত পুরনো পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছ, সব কিন্তু সেই সময়কার মুখার্জি বাড়ি। এবং এই যে বাড়িঘরগুলো রয়েছে সব কিন্তু সেই পুরনো পুরনো মানে প্রাচীন বাড়িঘর। যেমন ওইগুলো দেখতে পাচ্ছ প্রায় ধ্বংসের পথে, এইটা এখনও ঠিক আছে, এটা পুরো ধ্বংস হয়েও গেছে। ওইদিকে একটা দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে, ওটাও প্রায় ধ্বংসের পথে। তবে ওটা দেখে মনে হচ্ছে ওখানে এখনও মানুষজন থাকে, মানে মুখার্জি বাড়ির যে সমস্ত বংশধর আছে তারা এখনও হয়তো থাকে। আর এটা তো পুরো শেষ একদম। আর শুধু সেই সময়কার দেওয়ালগুলো একবার দেখো, কত চওড়া দেওয়াল, বোধহয় 3 ফুটেরও বেশি হবে। এরই পাশে এদিকে রয়েছে একটি ছোট্ট ঘর, যেখানে রয়েছে একটি পিতলের রথ। আর এখানে পিতলের রথটা যে ঘরের মধ্যে রয়েছে সেই ঘরের ছাদ দেখলে কিন্তু বোঝা যাচ্ছে ছাদটা নতুন দেওয়া হয়েছে। তবে যে ওয়ালগুলো কিন্তু একেবারে সেই সময়ের ওয়াল। এখানেও সেই 2 ইঞ্চি পুরো যে টাইলস দিয়ে ওয়ালগুলো বানানো। তবে একটা বিষয় হচ্ছে, এই সমস্ত ঘর কিন্তু আগে অনেক বড় ছিল। এখানকার দেওয়ালগুলো দেখলে বোঝা যায় প্রচণ্ড চওড়া দেওয়াল। এবং সেই সাথে এখানে একটা সিঁড়ি উপরের দিকে উঠে গেছে, মানে উপরে যাওয়ার জায়গা কিন্তু এখানে ছিল উপরে। এখানে দেখছো ফাঁকা, ছাদ ছিল হয়তো কোনো এক সময়, এখন বর্তমানে সেসব আর কোনো কিছু অবশিষ্ট নেই। বন্ধুরা, এটি হচ্ছে সেই মুখার্জি বাড়ির বিখ্যাত পিতলের রথ, যেটি মুখার্জি বাড়ির ট্রাস্ট বোর্ড দ্বারা বর্তমানে সংরক্ষণ করা হয়েছে। দেখো কি পাতলা পাতলা টালি দিয়ে সেই সময়কার দেওয়ালগুলো বানানো ছিল, দেখেছো, সমস্ত পাতলা পাতলা টালি। আমরা তখন মানে 3 ইঞ্চি পুরো ইট দিয়ে দেওয়াল গাঁথি, আর এগুলো সব ওই 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতো পাতলা পাতলা টালি হবে। 200-300 বছর আগের পুরনো বাড়ির একটা তোমাদের নিদর্শন আমি তোমাদের দেখাচ্ছি বিষয়টা। এখানে দেখো, আমরা দেখো এখন ওয়ালের পরে ওয়াল বিম দিই, তাই তো, যেটাকে লিন্টন বলি। এখানে দেখো ওয়াল বিমের জায়গায় বা লিন্টনের জায়গায় এখানে দেখো শাল কাঠ দিয়ে মানে তার উপরে ইট গাঁথার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু জমিদার মুখার্জিদের বাড়ি তোমাদের দেখিয়ে দিলাম। এবার যাব সেই স্থানে যেখানে রয়েছে জমিদার মুস্তাফিদের বাড়ির ধ্বংসাবশেষ বা কিছু কিছু নিদর্শন। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ভিন্নগরের আর এক জমিদার বাড়ি মিত্র মুস্তাফি বাড়ির এলাকায়। এই যে আমার সামনে এই যে মানে জঙ্গলাকীর্ণ এরিয়ার মধ্যে একটি ছোট্ট পুরাতন মন্দির দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মিত্র মুস্তাফি বাড়ির সেই সময়কার কালী মন্দির। এখানে বর্তমানে পূজা অর্চনা হয়। যখন এখানে পূজা অর্চনা হয় তখন এই স্থানটি পোষা করে তবে পুনরায় পূজা অর্চনা করা হয়। তবে বেশিরভাগ সময় এরকম জঙ্গলাকীর্ণ থাকে। এখানে দেখতে পাচ্ছ যে পুরাতন যে সমস্ত ওয়াল ছিল তার কিছু নিদর্শন এখানে রয়েছে। আর এর ঠিক অপোজিট সাইডে অর্থাৎ এদিকেই রয়েছে মিত্র মুস্তাফি বাড়ির যে মেন গেট ছিল, সেই মেন গেট। বছর দেড়েক আগে এই গেট পুরো ধ্বংসাবশেষ হয়ে পড়েছিল, পুরো ভগ্নাবশেষ হয়ে পড়েছিল। তবে পরে সমস্যা করে এটিকে রংচং করে নতুনের আকার দেওয়া হয়েছে। আর ভিতরের দিকে এখন আমি যাব। এটি হচ্ছে মিত্র মুস্তাফি বাড়ির জোর বাংলা কৃষ্ণ মন্দির। এখানে কিন্তু এখনও পূজা অর্চনা হয়। তবে মন্দিরে পুরো সে সময়কার ট্রেন্ডিং টেরাকোটার কাজ রয়েছে এবং দোচালা মন্দির, এই জোর বাংলা মন্দির। এটা ভিতরে কৃষ্ণ মূর্তি রয়েছে। আর এই মন্দিরের আশেপাশে কিন্তু এখনও মিত্র মুস্তাফি বাড়ির যে সমস্ত বংশধর তারা কিন্তু বসবাস করে। যেমনটা এইদিকে জঙ্গলের ওপাশে কিছু বাড়ি রয়েছে। এই যে মন্দিরটি, এটি হচ্ছে দুর্গা মন্দির। এই মন্দিরটি হচ্ছে মিত্র মুস্তাফি বাড়ির যে দুর্গা মন্দির ছিল সেই দুর্গা মন্দির। সংস্কারের মাধ্যমে পরবর্তীতে এমন রূপটা দেওয়া হয়েছে আর কি। তবে প্রথম মন্দিরটা এখানেই ছিল।
পিছনে এখানে মিত্র মুস্তাফি বাড়ির এখনও কিছুটা অংশ যেটা ব্যবহারযোগ্য সেটা রয়েছে, এবং এখানে কিন্তু এখনও লোকজন বসবাস করে থাকেন। তো এখানে আমি আর গেলাম না, যেহেতু লোকজন বসবাস করে তাদেরকে ডিস্টার্ব করবো না। আর তাছাড়া আশেপাশের এই সমস্ত বাড়ি হচ্ছে এই বংশেরই বংশধরের বাড়ি। বন্ধুরা, দেখিয়ে দিলাম তোমাদের মিত্র মুস্তাফি বাড়ি। এবার হচ্ছে আমি যাব বিনগরের আরও কিছু স্থান তোমাদের দেখাবো, যেমন একটি পাখির হাট আছে, এছাড়া এখানে একটি স্টেডিয়াম বানানো হয়েছে। এই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে, যেটা তোমরা বিনগর ভ্রমণে আসে অবশ্যই দেখতে পারো। এইটুকু একটা জায়গা, তার মধ্যে দেখো কী পরিমাণে ইকো তৈরি হচ্ছে, তাহলে কেমন নীতিতে বানানো হয়েছিল সেই সময় এই জায়গাটা। যেমন ওপেন জায়গা, সেখানেও কিন্তু ইকো হচ্ছে। তবে একটা কথা জানিয়ে রাখি, পাখিরহাটে যাওয়ার আগে এই পাখিরহাট কিন্তু দেখতে হলে আপনাদের শুক্রবার সকাল সকাল আসতে হবে, অন্য সময় কিন্তু আপনারা এই পাখিরহাটটি দেখতে পারবেন না। আমি এখন প্রবেশ করতে চলেছি উলা বীরনগরের শ্রী শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থান মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে, এটি হচ্ছে সেই শ্রী শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থান মন্দির। এখানে বর্তমানে আরতি চলছে। এটি হচ্ছে দ্বাদশ মন্দিরের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ। ওইদিকে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, আর এখানে একটি কৃষ্ণ মন্দির রয়েছে। ওইখানে রয়েছে দ্বাদশ মন্দির, মানে 12টি মন্দির। অ্যাকচুয়ালি ওখানে যে দ্বাদশ মন্দিরটা আগে ছিল মানে দ্বাদশ শিব মন্দির, তবে বর্তমানে সেটা দ্বাদশ শিব মন্দির না। এটা নিয়ে অনেকে কনফিউশন পড়ে। আচ্ছা, বীরনগরে আসার পরে যদি আপনারা সিদ্ধান্ত নেন যে এখানে মানে বীরনগরে রাত্রি যাপন করবেন, তাহলে কিন্তু এই ভক্তি বিনোদ ঠাকুরের যে মন্দিরটি বা আশ্রমটি আছে, এখানে আপনারা চাইলে থাকতে পারেন। মাত্র 250 টাকার বিনিময়ে পুরো দিনে আপনার খাওয়া দাওয়া থাকা সমস্ত খরচাই ওই 250 টাকার মধ্যে হয়ে যাবে। বেশ করতে চলেছি উলা শঙ্কর মন্দিরে। ওদিকে যখন চণ্ডী মাতাকে উলা চণ্ডী মাতার উপর পূজা করা হয়, এখানে ভোলেনাথকে উলা শঙ্কর নামে পূজা করা হয়। এই যে মন্দির, আর উলা শঙ্করের যে মূর্তি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নর্মাল যেমন শিব মূর্তি হয়, শিবলিঙ্গ হয়, সেরকমই, তবে এই শিবলিঙ্গের নাম এখানে উলা শঙ্কর। জয় ভোলে কি। মিত্র মুস্তাফি বাড়ি থেকে আমি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে এই জায়গাটা দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে ডাইনোসর মোড়। বেশ অদ্ভুত একটা নাম, আবার অদ্ভুত নামের সাথে মিলিত রেখে এখানে একটা বেশ ডাইনোসরের প্রতীকীও বানানো হয়েছে। আর তাছাড়া মোড়টাও বেশ অদ্ভুত, এখানে 5টি রাস্তা এক জায়গায় এসে মিলিত হয়েছে। বন্ধুরা, চলে এসেছি বীরনগর স্টেডিয়ামের কাছে। এর আরেকটি নাম হচ্ছে বিভূতিভূষণ পার্ক। আর এই যে এখানে রয়েছে ভক্তি বিনোদ ঠাকুরের একটি মূর্তি, এই স্টেডিয়ামের সংলগ্ন এলাকাতে রয়েছে। তো এই হচ্ছে সামনে পার্ক, যার আর একটা নাম হচ্ছে বীরনগর বিভূতি পার্ক। তো এই হচ্ছে স্টেডিয়াম, এখানে প্রতিদিন বিকেল নাগাদ খেলা প্র্যাকটিস হয়। আমি নিজে দেখেছি এখানে, যেমন ওইদিকে কিছু কিছু স্ট্যান্ড বানানো রয়েছে, মানে বসার জায়গায় বানানো রয়েছে। যেমন ওইদিকে রয়েছে পিটি উষা স্ট্যান্ড, এদিকে রয়েছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড, এদিকে শৈলেন মান্না স্ট্যান্ড, আর এদিকে গোষ্ঠ পাল স্ট্যান্ড, আর ওইদিকে আরেকটা স্ট্যান্ড যাই হোক বানানো আছে। নামটা দেখতে পাচ্ছেন সঠিক, কাছে গেলে তবে বুঝতে পারবো। আমার জানা মতে বহুদিন ধরে এখানে স্ট্যান্ডের এই স্ট্যান্ডের কাজটি চলছিল, মানে স্টেডিয়ামের কাজটি চলছিল। এখানে লকডাউনের আশেপাশে কোনো সময় এই স্টেডিয়ামটি কমপ্লিট হয়ে যায়, এবং তারপরে এখানে বিকেলে খেলাধুলা সেগুলো প্র্যাকটিস হওয়া শুরু হয়ে থাকে। এবং এখান থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে এমনটা শুনেছি, তবে আমার সঠিক তাদের নাম জানা নেই। যাই হোক, স্টেডিয়ামটা এখানে দরকার ছিল, এই যে পৌরসভা এলাকার দরকার ছিল, তাই পৌরসভা এটিকে মানে একটা ছোট্ট মাঠ ছিল খেলার, সেই খেলার মাঠটিকে স্টেডিয়ামে উন্নীত করেছে। আর তারপরে যাই হোক খেলাধুলা এখানকার প্রভূত উন্নতিও হয়েছে। এই যে এদিকে যে স্ট্যান্ডটি রয়েছে, আমি যেটা তোমাদের একটু দেখাচ্ছিলাম, যে নামটা বুঝতে পারলো না, এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড। তো যাই হোক, ভালোই লাগলো স্টেডিয়ামটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার যাবো সাইকেলের দিকে, এবং সাইকেল নিয়ে তারপরে তোমাদেরকে ওই যে পাখির হাটটি বা বীরনগর যে হাটটি আছে, যে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি হলের কাছে, সেই হাটটি তোমাদের দেখাবো, এবং তারপরে এই ভিডিওটা আমি শেষ করব। বন্ধুরা, এখন আমি রয়েছি বীরনগরের হাট মার্কেট এলাকায়। এই হাট মার্কেটে প্রধানত পশু বা পাখি কেনা বেচা হয়, যেমনটা তোমরা আগে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আরও খানিকটা এগিয়ে গিয়ে আমি দেখাচ্ছি।
সামনের এই যে পুরো ফাঁকা স্থানটি জুড়ে প্রধানত এই হাটটি বসে। তবে তীব্র গরম এবং বেলা প্রায় 11টার মতো বাজে, তাই দোকানপাট প্রায় সব উঠে গেছে। আর এই হচ্ছে বীরনগরের হাট। মুরগির বাচ্চা, এটা আবার কি মুরগি? আর এই হচ্ছে বীরনগর মিউনিসিপ্যালিটি অফিস, যেটা 1869 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এখানেও সামনে সবজির হাট, নার্সারি, ফলের দোকান, সবজির দোকান সমস্ত কিছু বসেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ঘুরিয়ে নিয়ে এলাম তোমাদের হাট মার্কেট থেকে, যেখানে শুক্রবার সকাল সকাল আসলে পশু পাখির এক বিরাট সম্ভার এখানে বীরনগরে বুকে দেখা যায়। তো বন্ধুরা, তোমাদের ঘুরিয়ে দিলাম বীরনগর শহর, এবং অল্প সময়ের মধ্যে তোমরা বীরনগর এলাকাটিতে কীভাবে ঘুরবে, এবং চাইলে যে স্টেডিয়ামটা দেখালাম সেখানে বিকেলে খানিকটা রেস্ট নিয়ে কীভাবে বাড়ি ফিরে যাবে, সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এরকম ভিডিও পরবর্তীতে আরও আমার চ্যানেলে আসবে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে ভিডিওতে। এবং এই ধরনের ভ্রমণমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।